বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম অধ্যায় রসায়নের এবং দশম শ্রেণীর এমসিকিউ সলভ করব পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত। তো শুরু করি আমরা। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বর্তমানে শক্তির আন্তর্জাতিক একক কোনটা? এটা উত্তর হবে জুল। এর উত্তর হবে কি জুল। তবে শক্তির এককটা মানে এটার একক ছিল আগে ক্যালোরি ছিল। এর একক ছিল ক্যালোরি। কিন্তু বর্তমানে এটা পূর্বে ছিল ক্যালোরি, পূর্বে ছিল ক্যালোরি, বাট বর্তমানে হচ্ছে জুল। বর্তমানে জুল। এখন এই যে ক্যালোরি, এই ক্যালোরি আর জুল এই দুটার মধ্যে পার্থক্যটা কি বা সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এক ক্যালোরি সমান সমান, এক ক্যালোরি সমান 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 4.2 জুল। আবার যদি তোমাকে বলে ক্যালোরি জিনিসটা কি বা কাকে বলে, যদি ক্যালোরি এই কথাটা কাকে বলে তাহলে কি উত্তর আসতে পারে? ক্যালোরি। তাহলে এটার উত্তরটা হবে এরকম, 1 গ্রাম পানির তাপমাত্রা, পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে, সেলসিয়াস বৃদ্ধি করতে বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, যে শক্তির প্রয়োজন, যে শক্তি লাগে তাকে বলা হয় 1 ক্যালোরি বা কিলোক্যালোরি। এটাকে আমরা ক্যালোরি বলতে পারি, কিলোক্যালোরি না। এখন 1000 ক্যালোরি সমান সমান 1000 ক্যালোরি সমান সমান 1 ক্যালোরি আসে, কিন্তু 1 কিলোক্যালোরি আসে। ওকে, তাহলে জুল ব্যাপারটা কি? জুলটা যদি বলি আমরা, জুল কাকে বলে এটা যদি বলি, তো একই রকম ভাবে একটা বস্তুর উপর যদি আমরা কি করি, 1 নিউটন বল প্রয়োগ করি আর বস্তু যদি বলের দিকে 1 মিটার সমান ঘটে, তাহলে এটাকে আমরা 1 জুল বা জুল বলবো। তাহলে বর্তমানে হচ্ছে কি, বর্তমানে শক্তি 1 জুল, কিন্তু এটা পূর্বে ছিল ক্যালোরি ছিল। এখান থেকে কিছু ম্যাথ কিন্তু আসতে পারে। ম্যাথগুলো কি কি আসতে পারে? ম্যাথগুলো আসতে পারে এরকম ভাবে যে 5 জুল বা 10 জুল সমান কত, যদি বলে এরকম ভাবে প্রশ্ন করে 5 জুল সমান কত ক্যালোরি, এর প্রশ্ন করতে পারে। তাহলে আমরা কিন্তু এটা সহজ উত্তর দিতে পারবো কিভাবে, যে 1 ক্যালোরি সমান সমান কি জানি, 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল জানা আছে কিন্তু এটা আমাদের। অথবা যদি আমরা বলি এখানে জুল সমান সমান কত ক্যালোরি, 1 জুল সমান সমান হলো 0.24 ক্যালোরি, এটা কিন্তু আসে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে কি 1 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে জুল হবে। আর কিলো জুল হচ্ছে মানে 1000 জুলে হচ্ছে 1 কিলো জুল। ক্যালোরি তো আমরা বুঝলাম, আবার ক্যালোরি বুঝতে পারলাম। নিচে একটা কোশ্চেন দেওয়া আছে আবার, নিচের কোশ্চেনটা হচ্ছে 1 জুল সমান কত ক্যালোরি। এখানে আমরা হিসাব করে রাখছি 1 জুল সমান সমান, কিন্তু এখানে আমরা কিন্তু অলরেডি হিসাব করছি 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি কিন্তু, তাই না? তাহলে এটা উত্তর হবে কোনটা? এটা উত্তর হবে এখানে 0.24, এত ক্যালোরি, এত ক্যালোরি। এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখো তুমি যদি সিকিউটা সলভ করতে পারো তাহলে তোমার অনায়াসে, সরি এমসিকিউটা তুমি যদি সলভ করতে পারো, এই এমসিকিউটা তুমি সলভ করতে পারো, তাহলে তোমার অনায়াসে কিন্তু সিকিউ অনেকটা হেল্প হয়ে যাবে, অনেকটা তুমি কমপ্লিট করতে পারো। এখন এটা আমরা একটু এখান থেকে কেটে নিই, এই কোশ্চেনটাকে কেটে নিয়ে নিচে আমরা এ করি। তাহলে এটা হবে, সেদিকে নিয়ে এটাকে
এটা নিচে নিয়ে আসলাম। এটা হচ্ছে এটা কোশ্চেনটা হচ্ছে এরকম ভাবে, কোশ্চেনটা হচ্ছে এখানে কি লেখা আছে যে একটা বিক্রিয়ার সময় মোট অভ্যন্তরীণ শক্তি যদি 70 কিলোজুল পার মোল হয় এবং উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি যদি 80 কিলোজুল পার মোল হয়, বিক্রিয়াটির প্রকৃতি কিরকম? তাপমানই হবে, না তাপ উৎপাদী হবে, না প্রশমন হবে, না এখানে দহন বিক্রিয়া হবে? এই ব্যাপারটা কিন্তু এখানে বোঝানো হয়েছে, তাই না? এখন আমরা এই বিক্রিয়াটা বোঝার জন্য আমরা একটা বিক্রিয়া নিয়ে আপাতত প্রথমে একটা বিক্রিয়া নিব আমরা এই বিষয়টাকে বোঝার জন্য। হ্যাঁ, এই বিষয়টা বোঝার জন্য একটা বিক্রিয়া নিব। এখন ধরো এটা যদি মিথেন যদি হয়ে থাকে, এটা হচ্ছে একটা মিথেন, এটা গ্যাস, এর সাথে আমরা অক্সিজেন বিক্রিয়া করলাম। এখানে কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড প্লাস হলো কি পানি, তাই না? প্লাস পানি। তো এইখানে শুধু কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন করবে না, পাশাপাশি যে শক্তি উৎপন্ন করবে, তাপ উৎপন্ন করবে, যেহেতু তাপটা হচ্ছে 891 কিলো জুল পার মোল, মানে প্রতি মোলে 891 কিলো জুল শক্তি উৎপন্ন করবে। এই বিক্রিয়াটার মধ্যে যে আমরা এই বিক্রিয়াটা দিয়ে ব্যাপারটা বুঝাবো। দেখো একটা জিনিস তোমাকে বলি যে এই যে মানটা আসছে, শক্তির যে মানটা আসছে বা বন্ধন শক্তির বা বিক্রিয়া শক্তির মানটা, এই মানটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি। কিভাবে? দুইভাবে করতে পারি। একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে এই শক্তির হিসাবটা কিন্তু দুইভাবে করতে পারি। শক্তির হিসাবটা আমরা দুইভাবে করতে পারি, দুইভাবে। কি কি? একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি দিয়ে করতে পারি, অভ্যন্তরীণ শক্তি দিয়ে করতে পারি, আর হলো বন্ধন শক্তি দিয়ে করতে পারি, বন্ধন শক্তি দিয়ে। তবে দুইটারই ডেল এস এর মান কিন্তু সমান আসবে। ডেল এস এর মানটা কি আসবে? দুইটারই সমান আসবে। অর্থাৎ তুমি যদি এই শক্তির হিসাবটা, যদি তুমি বিক্রিয়ার শক্তির হিসাবটা যদি অভ্যন্তরীণ শক্তি দিয়ে করো, যে মান আসবে, আবার বন্ধন শক্তি দিয়ে করলে কিন্তু একই মান আসবে। এই জায়গাটা আমি এখানে একটু দেখাবো। এখন এই জায়গাটা দেখবো আমরা। এখন এখন ধরা যাক এটা হচ্ছে আমার একটা বিক্রিয়া, এটা বিক্রিয়া, আর এটা হচ্ছে উৎপাদ, তাই না? উৎপাদ। এখন আমি যদি অভ্যন্তরীণ শক্তি দিয়ে হিসাবটা করি, তাহলে দেখো এই যে এখান থেকে তাপটাও উৎপন্ন হয়েছে বা শক্তি উৎপন্ন হয়েছে, এই শক্তি কিন্তু এখান থেকে গেছে। কারণ এখানে যে পরিমাণ শক্তি ছিল, ওই শক্তিটা এখানে এসে ব্যালেন্স করছে। কারণ কি, আমাদের শক্তি সৃষ্টি বা কোনো ধ্বংস নয়, শুধু এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তর আছে। তো এই শক্তিটাকে যদি আমি E1 চিন্তা করি, আবার এই শক্তিকে যদি আমি E2 চিন্তা করি, তাহলে দেখা যাবে কি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি অভ্যন্তরীণ শক্তি হয়, অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে, অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে কি হবে? অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে কিন্তু অবশ্যই E1 এর মানটা বেশি হবে, আবার E2 এর মানটা কি হবে? ছোট হবে। কিন্তু E1 এর মানটা কি হবে? অবশ্যই বেশি হবে, আবার E2 এর মানটা কি হবে? ছোট হবে। কিন্তু এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে। ওকে, এখন আবার যদি আমি বলি এটাকে, আবার যদি তাপের ক্ষেত্রে হিসাবটা করি, তাপের ক্ষেত্রে বন্ধন শক্তির ক্ষেত্রে যদি আমি বলি, বন্ধন শক্তির ক্ষেত্রে হিসাবটা যদি আমি করি, এটা যদি আমার B1 হয় বন্ড এনার্জি, আর যদি B2 হয়, এটা হচ্ছে B2 হয়, তাহলে এখানেও কিন্তু অবশ্যই B2 এর মানটা কিন্তু বড় হবে, B1 এর মানটা ছোট হবে, মানে উল্টা হবে, উল্টা হবে। এখন দেখা যাচ্ছে যে ব্যাপারটা, যদি আমরা এটা ক্ষেত্রে হিসাব করি, তাহলে এটা ক্ষেত্রে হিসাব করি অভ্যন্তরীণ শক্তির মানটা, যে হিসাবটা হবে ডেল এস, যে হিসাবটা হবে, এটা হবে E2 মাইনাস E1। নিয়ম হচ্ছে এটা, মানে উৎপাদের মোট শক্তি দেখে বিক্রিয়কের মোট শক্তি মাইনাস করলে আমি অভ্যন্তরীণ শক্তির মানটা, ডেল এস এর মানটা পেয়ে যাবো। আর যে বন্ধন শক্তির হিসাবটা আমি করি, ডেল এস করি, তাহলে কি করতে হবে? আমার বিক্রিয়কের মোট শক্তি থেকে আমার উৎপাদের মোট শক্তিটা কি করতে হবে? মাইনাস করতে হবে। এখন দেখো লেখা আছে এখানে বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি কত?
70 কিলো জুল, আর উৎপাদে 80 কিলো জুল। তাহলে উৎপাদটা ছিল কি, উৎপাদে কত, উৎপাদে হলো 80 কিলো জুল পার মোল, আর বিক্রয় কত, বিক্রয় হচ্ছে 70 কিলো জুল পার মোল। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, ই টু কত হবে, ই টু হবে 80, আর ইওর কত, ইওর হবে 70। এখন এখানে কত আসছে, প্লাস কত, 10 কিলো জুল। যদি ডেল এস এর মানটা যদি কত হয়, প্লাস হয়ে থাকে, তাহলে তাপ হারি বিক্রিয়া। আর ডেল এস এর মানটা যদি মাইনাস হয়ে থাকে, তাহলে কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া। আর ডেল এস এর মানটা যদি মাইনাস আসে, মানে প্লাস আসে, তাহলে এটা হবে তাপ হারি বিক্রিয়া। ওকে, তাহলে এই বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা অবশ্যই, এই বিক্রিয়াটা অবশ্যই কি হবে, তাপ হারি বিক্রিয়া হবে। উত্তর হবে এটা। এরপর 4 নম্বরটা যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো, অ্যামোনিয়া গ্যাসকে যদি আমি ভাঙি, তাহলে এখান থেকে কি পাবো, নাইট্রোজেন পাবো, আর কি পাবো, অক্সিজেন পাবো, কিন্তু সরি হাইড্রোজেন পাবো। অ্যামোনিয়াকে ভাঙলে আমরা কি পাবো, নাইট্রোজেন, আর প্লাস কি পাবো, হাইড্রোজেন পাবো। এখন আমরা যদি এটা করি, এটা একটু নিয়ে নিই, এটা নিয়ে নিই একটু আমরা। এটা তোমার বইয়ের মধ্যে তুমি দেখবা যে কিছু বন্ধন, আমি এই জায়গাটা করে দিচ্ছি, এটা একটু করে দেওয়ার পরে তুমি যে কাজটা করতে পারবে সেটা হলো, ওই তোমার সিকিউর জন্য যে যদি এরকম গাণিতিক সমস্যা আসে, তাহলে এটা তুমি পারবা কিন্তু। ওকে, এখন আমি তোমাদের কয়েকটা মান লিখে দিচ্ছি, মান লিখে দিচ্ছি এখানে। আগে লিখে দিই, দেওয়া আছে, দেওয়া আছে। তুমি মানগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এই মানগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, কারণ সবগুলো তুমি, যখন এমসিকিউ দেওয়া থাকবে তখন কিন্তু মান নাও দেওয়া থাকতে পারে প্রশ্নে, বাট সিকিউ থাকবে তখন কিন্তু মান তুমি পেয়ে যাবা। ওকে, তাহলে আমি কয়েকটা মান তোমাদেরকে লিখে দিচ্ছি। এগুলো নাইট্রোজেন, নাইট্রোজেন বন্ধনের মানটা 3 4 বন্ধন নাইট্রোজেন, এখান থেকে পাবো কত আমরা, 946 কিলো জুল পার মোল। ওকে, এরপরে হাইড্রোজেন, হাইড্রোজেন বন্ধনের মানটা লিখি আমরা। হাইড্রোজেন, হাইড্রোজেন বন্ধনের মান হচ্ছে 436 কিলো জুল পার মোল। নাইট্রোজেন, হাইড্রোজেন বন্ধনের মানটা, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধনের মানটা হচ্ছে 391 কিলো জুল পার মোল। এখন আমরা এটা একটু বিক্রিয়াটা ভাঙি। অ্যামোনিয়াকে ভাঙলে কি কি পাবো, নাইট্রোজেন পাবো, আর কি পাবো, 3 অণু হাইড্রোজেন পাবো, 1 অণু নাইট্রোজেন, 3 অণু হাইড্রোজেন। এখন এটাকে স্ট্রাকচার করি, একটু গাঠনিক সংকেত করি। এখন এটাকে গাঠনিক সংকেত করলে, আবার এটা যদি আমি করি, তার ট্রিপল বন্ধন হবে, ইন্টু 2 দিতে হবে, কারণ 2 অণু আছে। ত্রিবন্ধন নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন, হাইড্রোজেন, ওকে, ব্র্যাকেট দিয়ে রাখি।
তাহলে বিক্রিয়া আমার কি হয়েছে, বিক্রিয়া একটা, দুইটা, তিনটা, আর দুই গুণ করলে ছয়টা, 6 মোল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন বাড়ছে, আর 1 মোল নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন বাড়ছে, 3 মোল হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন বাড়ছে। আমি সরাসরি করে ফেলি। ডেল এস এর মানটা কি হবে, ডেল এস এর মানটা হবে B1 মাইনাস কি B2। তো B1 কত, B1 হচ্ছে বিক্রিয়কের বন্ধন শক্তি 6 মোল, 6 ইন্টু নাইট্রোজেন হাইড্রোজেন এই বন্ধনটা, তাই না, মাইনাস, আর B2 হচ্ছে কত, নাইট্রোজেন নাইট্রোজেন প্লাস হবে কত 3 হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন। এটা সেকেন্ড ব্র্যাকেট ম্যাথ করে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে মান এগুলো বসাবো। তো মানগুলো তো আমার জানা আছে, এখানে আমি লিখে রাখছি অলরেডি। তো 6 ইন্টু কত, নাইট্রোজেন হাইড্রোজেন তো 391, মাইনাস, তারপর হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন কত আসে, নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে 946, প্লাস 3 ইন্টু কত, হাইড্রোজেন হাইড্রোজেন 400 কত 36। ওকে, এখন এই মানগুলো এখানে দেওয়া আছে, এটা কিন্তু ইনটু, দশমিক না ইনটু। এখানে যদি আমি হিসাবটা করি তাহলে টোটাল হিসাবটা মাইনাস করলে কত আসে, মানে সবকিছু ক্যালকুলেশন করলে এখান থেকে যে মানটা আসে সেই মানটা হচ্ছে প্লাস কত 92 কিলোজুল শক্তি উৎপন্ন হবে পার মোল। ওকে, তাহলে আমরা বলতে পারি এটা উত্তর কত হবে 92 কিলোজুল। এখান থেকে উত্তরটা হবে কত 92 কিলোজুল। উত্তরটা কোনটা হবে, এটা এটা হবে 92। তোমরা একটু হিসাবটা করে নিয়ে দেখবা, যেহেতু আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, আমি করতে পারছি না, তোমরা এইভাবে হিসাবটা করবা। তবে এইখানে যে কাজটা করবা, যখন সিকিউ আকারে লেখার চেষ্টা করবা, এখানে একটু ব্যাখ্যা লেখবা যে বিক্রিয়ায় এত মোল বন্ধন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন ভাঙে, আর এত মোল নাইট্রোজেন নাইট্রোজেন ও এত মোল হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এই বন্ধনগুলো ভাঙছে আর এই বন্ধনগুলো কি তৈরি হয়েছে, বা এই বন্ধনগুলো ভাঙতে প্রয়োজনীয় শক্তি আর এই বন্ধনগুলো গড়তে প্রয়োজনীয় শক্তি, এবার লিখে নিতে পারো, নিলে ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। এখন 4 নাম্বারটা আমরা করবো। 4 নাম্বার কোশ্চেনটা কি দেখি এখানে। 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে 4 নাম্বার, যে 2 মোল অ্যামোনিয়াকে বাংলে এত বেলেছে পারবে। আর 5 নাম্বারটা বলছে হ্যাবার প্রণালীতে প্রতি মোল অ্যামোনিয়া উৎপাদনে উৎপন্ন তাপ শক্তির পরিমাণ নির্ণয় করো। দেখো এখানে 2 মোলে উৎপন্ন হয়েছে কতটুকু, 2 মোলে উৎপন্ন হয়েছে তোমার 92, তাই না, 2 মোল উৎপন্ন হয়েছে কত 92, 92 কিলোজুল আমরা অলরেডি আগে হিসাব করে বের করছি। তো 2 মোলে যদি কতটুকু বের হয় উৎপন্ন হয় 92 কিলোজুল, তাহলে 1 মোলে কতটুকু উৎপন্ন হয়েছে, 1 মোলে উৎপন্ন হবে 92 বাই কত 2। হ্যাবার প্রণালীতে প্রতি মোল, প্রতি কথার অর্থ হচ্ছে 1 মোল, তাই না, 1 মোল এই কথাটা বলা হয়েছে কিন্তু। তাহলে 1 মোল, তা 2 মোলে যদি 92 কিলোজুল শক্তি উৎপন্ন হয়, তাহলে 1 মোলে কতটুকু হয়েছে, তাহলে 46 কিলোজুল। এই যে এটা উত্তর হবে এটা। এটা হচ্ছে মানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এটা যদি আমি যুক্ত করি তাহলে এখান থেকে যে তাপ উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট, ডেলএস এর মানটা হবে কত, ডেলএস এর মানটা হবে মাইনাস মাইনাস 176.8 কিলোজুল। তাহলে এখান থেকে কি আসছে, মাইনাস 176.8 কিলোজুল শক্তি উৎপন্ন হবে। এটা তুমি বইয়ে দেখতে পারবা। কোনটি পানিতে রাখলে পানি গরম হয়ে যায়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে আছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, তারপর আছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। এটার উত্তরটা হবে কোনটা, ক্যালসিয়াম অক্সাইডটা তাপ উৎপাদী বিক্রিয়া, পানিতে রাখলে পানির সাথে যখন বিক্রিয়া হবে ক্যালসিয়াম অক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করবে, এই বিক্রিয়া করলে এখান থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, পাশে কিছু তাপ উৎপন্ন করবে, কতটুকু তাপ উৎপন্ন করবে, তাপ উৎপন্ন করবে, মানে এখানে তাপ উৎপন্ন করবে। ওকে, তাপ উৎপন্ন করবে। তো এখানে প্রায় তাপ উৎপন্ন করবে, ডেলিস অ্যামাউন্টটা হবে 63 কত 95 কিলোজুল। এইটুক তাপ উৎপন্ন করবে, এইটুক তাপ উৎপন্ন করবে। ওকে, তাহলে এটা হচ্ছে উত্তরটা হবে ক্যালসিয়াম অক্সাইড।
নিচের কোশ্চেনটা আরেকটু ইম্পর্টেন্ট বেশি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি এটাকে একটু কেটে নিয়ে যাচ্ছি। সেটা আমি কেটে দিই, এইখানে বুঝাই দিচ্ছি, এটাকে এটা মুছাই দিলাম। এখন এটা হচ্ছে একটা, দেখো বিক্রিয়া অক্ষ যদি হয়ে থাকে, এটা তাপ হারি বিক্রিয়া, কিন্তু এটা তাপ হারি বিক্রিয়া। আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়াটা লেখচিত্র আঁকি, তাপ উৎপাদী, এটা হচ্ছে তোমার বিক্রিয়ক, আরে তাপ হারি বিক্রিয়া বলছি, আর এটা তাপ উৎপাদী বিক্রিয়া আমি আঁকতেছি, তাপ উৎপাদী বিক্রিয়া। দেখা যাচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া স্থল গরম হয়, অর্থাৎ তাপ পরিবেশে নির্গত করে। তো বিক্রিয়া কি করবে, তাপটা আস্তে আস্তে পরিবেশে নির্গত করবে আর উৎপাদে পরিণত হবে, ঠিক আছে। তাপটা নির্গত করে ছেড়ে দিবে, পরিবেশে ছেড়ে দিবে, এবং তাপটা ছেড়ে দিয়ে সে উৎপাদে পরিণত হবে। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার প্রশ্চিত্র। আর এটা যদি বিক্রিয়ক এক যদি বিক্রিয়ক হয়ে থাকে, তাহলে সে কি করবে, তাপ পরিবেশে শোষণ করবে। তাপারি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক তাপ কি করে, শোষণ করে, তাপটা শোষণ করে সে উৎপাদে পরিণত হয়। তাহলে এক্স হচ্ছে বিক্রিয়ক আর ওয়াই হচ্ছে কি, উৎপাদ। তাহলে ওয়াই হচ্ছে উৎপাদ। আমরা দেখব যে তাপ হারির ক্ষেত্রে উপরে উৎপাদ থাকবে আর নিচে বিক্রিয়ক থাকবে, আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উপরে কি থাকবে, বিক্রিয়ক থাকবে, নিচে উৎপাদ থাকবে। তাহলে এক্স উৎপাদ, এটা ভুল। কেন? কারণ এক্স বিক্রিয়ক হবে, এটা ভুল। দুই নম্বরটা হচ্ছে কি, যে ওয়াই, ওয়াই হচ্ছে এক্স বিক্রিয়ক, এটা রাইট, এটুকু রাইট। আবার ওয়াই উৎপাদ, এটাও রাইট, ঠিক আছে। তো ডেল এস এর মানটা ঋণাত্মক হবে না। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ডেল এস এর মান ঋণাত্মক হয় না, অলওয়েজ টাইম ধনাত্মক হবে। তো ডেল এস এর মানটা কি হবে, ডেল এস এর মানটা যদি কি হয়, মাইনাস হয় তাপ উৎপাদী, আর ডেল এস এর মানটা যদি প্লাস হয়, তাহলে কি তাপ হারি বিক্রিয়া হবে। তাহলে এক্স বিক্রিয়ক, ওয়াই উৎপাদ, ডেল এস এর মান ধনাত্মক। 3 নম্বর রাইট, কিন্তু এটা রাইট। 8 পর্যন্ত করাইলাম, নেক্সট কোশ্চেনে আমরা বাকিটা করাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।